নমস্কার বন্ধুগণ, আমরা ফিরে এসেছি নিশাচরি কথার আরেকটি নিবেদন নিয়ে। আমাদের আজকের নিবেদন অবয়ব। গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর অবলম্বন করে রচিত। আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এতে আপনাদের কোনো রকমের অ্যামাউন্ট পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। শুরু হচ্ছে অবয়ব। গল্পটি হচ্ছে বিজয়দাকে নিয়ে। বিজয়দা আমাদেরই এক প্রতিবেশী। বেশ কিছুদিন আগে সে পিএইচডি পড়ার জন্য বাইরের দেশে গিয়েছিলেন, এবং সেখানে একটি কলেজে তিনি শিক্ষকতাও করতেন, মানে তিনি প্রফেসর ছিলেন সেখানকার। তবে তার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা তাকে পুরোপুরি নাড়িয়ে দেয়। বিজয়দা খুবই স্বাস্থ্য সচেতন। সকালবেলা করে প্রায় সময় সে জগিংয়ের জন্য যেত, এবং সে জগিংয়ে তখন যেত যখন একেবারেই সূর্যের আলো ফোটেনি। মানে বলতে গেলে প্রায় অন্ধকার থাকতে থাকতেই তিনি বেরিয়ে পড়তেন, এবং সূর্যের আলো ফোটার পরে তিনি আবার বাড়িতে ফিরে আসতেন। জায়গাটি খুব একটা জনবহুল না, ফাঁকা ফাঁকা জায়গা, এবং খুব কম লোকই সেখানে থাকে। বলতে গেলে সাধারণত টিচার এবং স্টুডেন্টরাই সেই জায়গার সাধারণ বাসিন্দা। অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা খুব নিরিবিলি এবং খুব শান্ত। সামনে একটা লেক আছে, সেই লেকেরই চারপাশে বিজয়দা জগিং করত। জায়গাটি এতটাই ফাঁকা যে অনেক সময় নিজের পায়ের আওয়াজ শুনেই মনে হয় কেউ যেন সাথে হাঁটছে। বিজয়দা একদিন জগিং করতে বেরিয়েছেন, কিন্তু অনবরত তার মনে হচ্ছে তার পেছনে যেন কেউ আছে, কিন্তু তার সামনে কেউ আসছে না। যেমন আগেই বললাম যে নিজের পায়ের আওয়াজ শুনে অনেক সময় মনে হয় কেউ আসছে। যেহেতু জায়গাটা অনেকটা নিরিবিলি, সেজন্য নিজের পায়ের আওয়াজের ইকো নিজের কানে আবার ফিরে আসে। বিজয়দা সাধারণত যেরকম জগিং করে ফিরে আসেন সেরকম ফিরে আসলেন, এবং সময় মতো কলেজে বেরিয়ে পড়লেন। তাকে যে বাড়িতে লট করা হয়েছে সে বাড়িতে কোনো ঘরের কাজ করে দেওয়ার জন্য লোক নেই, তাই সমস্তটা বিজয়দাকে নিজেকেই করতে হয়। সে রান্না বান্না হোক, ঘরের দেখাশোনা হোক, কাপড় কাচা হোক, সব কিছুই সে একা থাকে। একদিন বিজয়দা আবার বেরোলেন, এবং যখন বিজয়দা জগিং করছেন তার মনে হচ্ছে তার পেছনে যেন অনবরত কেউ হেঁটে চলেছে। সে এবার থেমে গেল। থেমে গিয়ে সে পেছনে ফিরে তাকালো। দেখল দূরের একটি গাছের তলায় একজন লম্বা মতো মানুষ দাঁড়িয়ে আছে। আমরা সবাই জানি যে বাইরের দেশের যে সমস্ত লোকেরা, তাদের উচ্চতা সাধারণত আমাদের ভারতীয়দের থেকে একটু লম্বা হয়, কিন্তু এনার যে উচ্চতা বা হাইট সেটি সাধারণ মানুষের থেকে অনেকটাই অ্যাবনর্মাল। বেশ লম্বা, 3 পিস স্যুট পরে তিনি দাঁড়িয়ে আছেন, গলায় টাই, হাতে একটা লাঠি, এবং মাথায় একটি বড় ব্রিজওয়ালা টুপি। সেই বড় ব্রিজের ছায়ায় মুখের ফিচার্সগুলো ঠিকমতো দেখাও যাচ্ছে না। বিজয়দা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেই লোকটি কোনো রকমের নড়াচড়া করছে না, তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিজয়দা স্বভাবতই জিজ্ঞেস করলেন যে আপনার কি কোনো হেল্পের দরকার? ডু ইউ নিড এনি হেল্প? লোকটি কোনো রকমের উত্তর দিল না, সে একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। বিজয়দা আবার জগিং করতে শুরু করলো, এবং কিছুক্ষণ পরে গিয়ে যখন আবার সে ফিরে তাকালো, দেখলো লোকটা সেই একই ডিস্টেন্সে, সেই একইভাবে দাঁড়িয়ে আছে। বিজয়দা বলল, আপনার কি কিছু দরকার? কিন্তু লোকটি আবার নিরুত্তর। এবার বিজয়দা আবার জগিং করতে শুরু করলো। কিছুটা বিরক্ত হই, কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর সে যখন আবার ফিরে তাকালো, সে দেখল লোকটি সেই একই দূরত্বে আবার দাঁড়িয়ে আছে। তার মানে বিজয়দা যখন জগিং করে এগোচ্ছে, সেই লোকটিও তার সাথে সাথে এগোচ্ছে। বিজয়দা এবার ভাবল যে গিয়েই জিজ্ঞেস করি লোকটার কী সমস্যা। তিনি লোকটার দিকে এগোতে শুরু করলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, যতই এগোয় না কেন কিছুতেই লোকটার আর তার মধ্যেকার দূরত্ব সে শেষ করতে পারছে না। যতই দৌড়াচ্ছে ততই লোক সে একই ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। কি করা যায়? এটা কি কোনো অপটিক্যাল ইলিউশন? যেহেতু সেখানে অনেক সায়েন্টিস্টরা থাকেন যারা পড়াশোনা করছেন, বা টিচাররা রয়েছেন, তারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এমন কিছু জিনিস রাস্তার মোড়ে মোড়ে লাগিয়ে রাখে যেটা একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করে। এরকমই কি কোনো কিছু? বিজয়দা রীতিমতো বিরক্ত হয়ে বাড়ি চলে এলেন। পরের দিন তিনি যখন আবার জগিং করতে গেলেন,
সেই একই ঘটনা আবার ঘটল। লোকটি সেই একই ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। বিজয়দা যতই এগোচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব শেষ হচ্ছে না, এবং বিজয়দা জগিংয়ে যতই দৌড়াচ্ছে সেই লোকটিও তার সাথে সাথে সেই একই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি বলেই বসলেন যে আমার বাড়ি হচ্ছে অমুক নম্বর, আপনার কোনো সমস্যা থাকলে আমার বাড়িতে এসে কথা বলতে পারেন, কিন্তু এইভাবে আমাকে বিরক্ত করবেন না রাস্তায়। এই বলে বিজয়দা বাড়ি চলে আসলেন। পরের দিন তিনি যখন জগিং করতে গেলেন তখন দেখলেন লোকটাকে আর দেখা যাচ্ছে না। বিজয়দা ভাবলো যে যাক, সমস্যার সমাধান হয়েছে, এত বিরক্ত আর সহ্য হয় না। তার পরের দিন বিজয়দা নিজের ঘরে বসে আছেন। তিনি পিএইচডির পড়াশোনা করছেন, তো তার জন্য তাকে থিসিস লিখতে হয় এবং অনেক রাত পর্যন্ত জেগে তাকে পড়াশোনা করতে হয়। আবার পরের দিন কলেজও যেতে হয়, সেখানকার স্টুডেন্টদের ক্লাসও নিতে হয়, অনেক চাপ, প্লাস ঘরের কাজকর্ম তো রয়েছেনই। বিজয়দা ভাবলো রান্না করা যাক, অনেক তো রাত হলো, এবার তো ডিনার করতে হবে। তাই তিনি চিকেন আর কিছু কিছু সবজি ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখেছেন, সেটা দিয়ে তিনি রান্না স্টার্ট করবেন। উপকরণগুলো সাজানোর পর তার কি একটা মনে পড়লো, তো সে নিজের খাতাপত্র নিয়ে একটু নাড়াচাড়া করছে। হঠাৎ এমন সময় তার মনে হলো যে রান্নাঘরটা পেছন দিকে এবং সেখানে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। বিজয়দা যেই ঘুরে তাকালেন দেখলেন এক নজরের জন্য যে সেই টুপি পরা লোকটি, 3 পিস স্যুটওয়ালা, সেই ডাইনিং টেবিলের উপর ঝুঁকে কিছু একটা করছে এবং তারপরেই ঘুরে রান্নাঘরের ভেতরে চলে গেল। সেটা ভাবলো এটা কি সত্যি নাকি কোনো ইলিউশন তিনি দেখছেন, কোনো হ্যালুসিনেশন তার হচ্ছে। কারণ অনেক সময় বাইরের দেশে কি হয়, যারা হোমলেস মানুষ, যাদের বাড়িঘর নেই, তারা অনেক সময় বেসমেন্টে বা অ্যাটেকের মতো জায়গায় থাকেন ঘরের মালিকের অজানা অবস্থায়। তো বিজয়দা ভাবলো হয়তো এরকম কোনো ব্যাপার। সে নিজের বেসমেন্ট দেখলো এবং অ্যাটাক তার ছিল না, তাই অ্যাটেকটা দেখার কোনো চান্সই নেই। তিনি পুরো ঘর খুঁজলেন কিন্তু কেউ নেই। হয়তো তিনি ঘুমের ঘোরে, অনেক রাত হয়েছে সেই জন্য ভুল কিছু দেখেছেন। যাই হোক, তিনি রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং পরের দিন রীতিমতো তিনি কলেজের জন্য বেরোবেন। রাত্রির বেলায় তার একটু জল খাবার প্রয়োজন পড়ল। সে যখন আস্তে আস্তে যাচ্ছে রাত্রির বেলায় রান্নাঘরের দিকে, তার মনে হলো রান্নাঘরে যেন কেউ আছে। সে আরও পা টিপে টিপে সিঁড়ি থেকে নামতে শুরু করলেন এবং গিয়ে রান্নাঘরে উঁকি মারলেন। তিনি দেখলেন সেই লোকটি আবার রান্নাঘরে বেসিনের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ পরে সে আবার নেই। কি হচ্ছে এটা? কোনো মস্তিষ্কের কল্পনা নাকি সত্য? বিজয়দা ভীষণ কনফিউশনের মধ্যে আছেন যে লোকটিকে তিনি এতদিন রাস্তার মধ্যে দেখতেন, হঠাৎ করে তিনি তাকে তার বাড়ির মধ্যে কেন দেখছেন? আশ্চর্য ব্যাপার। রাতের বেলা কিছুটা খাবার তিনি ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছিলেন, কারণ অতটা খাবার তিনি খেতে পারেননি, রান্নাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিল। পরের দিন তিনি সকালে দেখলেন খাবারটা নেই। তার মনে হলো কে খেয়েছে, কোনো বিড়াল টিড়াল? কিন্তু এখানে তো তেমন বিড়াল বা কুকুরের উৎপাত নেই, এবং সেটা থাকলেও ঘরের মধ্যে ঢোকার কোনো ব্যবস্থা নেই। আশ্চর্য। তিনি কলেজ চলে গেলেন। কলেজের কাজ সেরে যখন তিনি বিকালের দিকে বাড়ি ফিরছেন, তিনি তখন ভাবলেন যে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। তিনি ভালো করে ফ্রেশ 1 কাপ কফি নিয়ে যখন টেবিলের মধ্যে বসলেন তার থিসিসের রিসার্চ করার জন্য, তিনি দেখলেন দরজাটা নিজে নিজে খুলে যাচ্ছে এবং সেই দরজার পাশ থেকে একজনের মুখ দেখা যাচ্ছে, এবং সেই মুখটি হচ্ছে সেই ব্যক্তিটির। কিন্তু তার মুখের ফিচার্সগুলো খুব একটা দেখা যাচ্ছে না, সম্পূর্ণটাই অন্ধকার। সেই লোকটি নিজের টুপিটা হালকা করে তুলে বিজয়দাকে বাউ ডাউন করলেন, যেন কোনো ভদ্রলোক ধন্যবাদ জানাচ্ছেন খাবারের জন্য। কারণ বিজয়দা সকালবেলায় আগের দিনের রাত্রিরের খাবারগুলো খুঁজে পায়নি। তার মানে কি ইনি সেটা খেয়েছিলেন এবং এখন এসেছেন ধন্যবাদ জানাতে? টুপিটা তুলে বাউ ডাউন করে টুপিটা মাথায় নিয়ে আবার দরজাটা বন্ধ হয়ে গেল
এবং বিজয়দার মনে একটা শব্দ ফুটে উঠল, থ্যাংক ইউ। আশ্চর্য তো, বিজয়দার এবার ভয় লাগতে শুরু করেছে। এই লোকটি কে? তিনি এবার খাবার রাখা বন্ধ করে দিলেন। যাই খাবার হতো হয় ফেলে দিতেন বা এমনই পরিমাণে করতেন যাতে তিনি খেয়ে নিতে পারেন, কোনো রকমের অপচয় বা উপচে যেন না পড়ে। একদিন তিনি এইভাবেই রাত্রিবেলা আবার নেমেছেন জল খেতে, এবং তিনি সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলেন এবং দেখছেন যে ডাইনিং টেবিলের আশেপাশে সেই লোকটি আবার ঘুরছে এবং খোঁজার চেষ্টা করছেন কিছু খাবার, কিন্তু সেখানে কোনো খাবার নেই। তো সেই লোকটি ডান দিকে বাঁ দিকে যেরকম না বলি আমরা, সেইভাবে মাথা নাড়িয়ে একটা আফসোস জ্ঞাপন করছেন, যেন তিনি আজকে কিছু পেলেন না। এবং 2-3 সেকেন্ডের মধ্যেই লোকটি উধাও হয়ে যেত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। বিজয়দা একদিন তার এক বন্ধুকে বাড়িতে ডেকেছিলেন, সত্যি কথা বলতে গেলে বান্ধবীকে, যার প্রতি বিজয়দা একটু দুর্বলতা ছিল। বিজয়দার এনাকে খুবই ভালো লাগে, তাই নিজের বাড়িতে ডেকেছিলেন ডিনারের জন্য। যখন সে ব্যক্তিটি বাড়ি চলে যাচ্ছিলেন তখন বিজয়দা তাকে দরজা পর্যন্ত সি অফ করতে আসলেন, এবং দরজাটা বন্ধ করে যখন তিনি আবার ঘরের দিকে ঘুরলেন, দেখছেন সেই লোকটি আবার দাঁড়িয়ে আছে এবং থামস আপ করে উধাও হয়ে গেলেন, যেন তিনি বিজয়দাকে উৎসাহ দিচ্ছেন যে তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে, একটা কমপ্লিমেন্ট মতো দিয়ে যেন তিনি উধাও হয়ে গেলেন। বিজয়দা এতদিনে বুঝে গেছেন যে এই বাড়িতে তার সাথে আর একজন থাকে, যে হয়তো মানুষ না। পরের দিন যখন কলেজে গেলেন বিজয়দা, তখন একটা কি জিনিস আনতে ভুলে গেছিলেন। কলেজটি খুবই সামনাসামনি, তাতে স্টুডেন্টকে বললেন যে তুমি একটু চাবিটা নিয়ে ওই বুকটা আমার টেবিলের ওপর রাখা আছে, একটু নিয়ে এসো তো। সেই স্টুডেন্ট যখন বাড়িতে গেলেন তখন তিনি দেখলেন ব্যালকনির মধ্যে একজন দাঁড়িয়ে আছে। স্বভাবতই সেই স্টুডেন্টটি ভেবেছেন যে বাড়িতে হয়তো কেউ আছে, তাই চাবি না ঘুরিয়ে তিনি কলিং বেল বাজালেন। ভাবলো বাড়িতে যে আছে সে দরজা খুলে দেবে, কিন্তু দরজা কেউ খুলল না। অনেকক্ষণ দাঁড়ানোর পর সে চাবি ঘুরিয়ে যখন রুমের ভেতর ঢুকলো, তখন দেখলো যেরকম বিজয়দা বলেছিলেন টেবিলের ওপর তার বইটি ওরকমই রাখা রয়েছে, এবং সেটি নিয়ে যখন তিনি ফিরছেন দরজাটা লক করার সময় দেখলেন সিঁড়ির মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং দরজাটা বাইরে থেকে লক করে তিনি চলে গেলেন। সে স্টুডেন্টটি গিয়ে বিজয়দাকে বলল যে আপনার বাড়িতে কি আরও একজন থাকেন, বা আপনার হেল্পিং হ্যান্ডের জন্য কাউকে রেখেছেন, এরকম কিছু কি? বিজয়দা বলল কেন? তো সেই স্টুডেন্টটি তার সমস্ত অভিজ্ঞতা বিজয়দাকে বলল, এবং বিজয়দাকে তার বিবরণও দিল যে কীরম দেখতে ছিল লোকটিকে। বিজয়দা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কী ঘটেছে তার সঙ্গে। কথাটি কোনো রকমে এড়িয়ে দিয়ে বলল, তুমি ভুল দেখেছ, আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। কিন্তু সেই স্টুডেন্টটি যেন হতবাক হয়ে গেল। সে নিজের চোখে দেখেছে আর একজন রয়েছে ব্যালকনিতে, এবং পরে বেরোনোর সময় সিঁড়িতে। এত ভুল কী করে হতে পারে? কথাটা সেখানেই চাপা পড়ে গেল। একদিন বিজয়দা ভাবছেন তার সে প্রিয় বান্ধবীকে ডেকে তার মনের কথা বলবেন। তিনি সকাল থেকে রান্না বান্নার ব্যবস্থা করছেন এবং কিছু তাজা গোলাপ ফুল কিনে এনেছে ডাইনিং টেবিলটা সাজাবে বলে। যখন তিনি সবজি কাটাকাটি করছেন তখন তিনি বুঝতে পারছেন যে ডাইনিং টেবিলের ওপর রাখা ফ্লাওয়ার ভাসটা কেউ যেন নাড়াচাড়া করছে। তিনি ঘুরে দেখলেন যে সেই লোকটি এক একটা করে ফুল তুলে সে ফ্লাওয়ার ভাসের মধ্যে সাজাচ্ছে, এবং সেই ফ্লাওয়ার ভাসটাকে সুন্দর করে টেবিলের ওপর রাখার চেষ্টা করছে। বিজয়দা এতদিনে বুঝে গেছেন যে লোকটি আর যাই হোক হয়তো নেগেটিভ না, তার সুবিধা করার জন্যই তিনি রয়েছেন, এবং শুধুমাত্র কিছু খাওয়া এবং সুযোগ সুবিধার জন্যই। তার বান্ধবী আসলো এবং বিজয়দা তাকে নিজের মনের কথা বলবেন, কিন্তু কিছু কারণে যেন ইতস্তত বোধ করছেন। সেই সময় তার বান্ধবী থেকে কিছুটা দূরে সে টুপি পরা লোকটিকে বিজয়দা আবার দেখলেন, এবং সেই লোকটি বিজয়দাকে যেন উৎসাহ দিচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে যে বলে দাও। বিজয়দা মনে জোর এনে তার বান্ধবীকে তার মনের কথা বললেন, এবং বান্ধবীও তাতে সায় দিল।
সেদিনকার রাত্রিবেলা যখন তার বান্ধবী ফিরে যাচ্ছেন ডিনার শেষ করে, তখন বিজয়দা ভাবলেন যে তার সঙ্গে থাকে, তাকে উৎসাহ দেয়, তার জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। একটি কাগজের মধ্যে থ্যাংক ইউ বলে একটা প্লেটের মধ্যে একটা পেস্ট্রি রেখে তিনি সেই কাগজটাকে পেস্ট্রিটাকে একসাথে রেখে দিলেন। রাত্রিবেলায় বিজয়দা ঘুমাতে চলে গেল। সকালবেলা উঠে যখন বিজয়দা দেখছে, তখন সে পেস্ট্রিটা সুন্দর করে পরিষ্কার করে খাওয়া, যেন কোনো ভদ্রলোক খুবই যত্ন সহকারে সে পেস্ট্রিটা খেয়েছেন। এবং সেই থ্যাংক ইউ লেখা কাগজটার থ্যাংক ইউ শব্দটার তলায় খুবই কাপা কাপা অক্ষরে ওয়েলকাম লেখা। বিজয়দা ভাবছেন যে লিখেছে সে পেন্সিল বা পেন কিছু ইউজ করেনি, তো এই জিনিসটা কী দিয়ে লেখা, এবং এটি কোনো সাধারণ মানুষের হ্যান্ডরাইটিং না। সময় এইভাবেই যাচ্ছে, বেশ কিছুদিন কেটে গেল। বিজয়দার কলেজে একটি লোকের সঙ্গে কিছু বচসা হলো, তার কথা কাটাকাটি হলো। অ্যাকচুয়ালি সবাই সেখানে পড়াশোনা করতে এসেছেন এবং নিজেদের ট্যালেন্ট শো করার জন্য সবাইকে একটা করে সুযোগ দেওয়া হয়। বিজয়দা সেই সুযোগটা পেয়েছিলেন, কিন্তু তার সাথে যে লোকটির বচসা হয়েছিল সে চাইছিল না বিজয়দা সেই সুযোগটা পায়, সেই সুযোগটা সে নিজের জন্য চাইছিল। তাই একদিন রাত্রিবেলায় অনেক কথা কাটাকাটি হওয়ার পর একটি শ্যাম্পেন নিয়ে সেই লোকটি বিজয়দার বাড়িতে যায়, তাকে কোনো রকমের মানিয়ে নেওয়ার জন্য যে তুমি সরে যাও, এই সুযোগটা আমার জন্য। কিন্তু বিজয়দা তাতে রাজি হয়নি। সেই লোকটি বেরোতে বেরোতে তাকে শাসিয়ে দিয়ে যায় যে তোমাকে আমি দেখে নেব, ছাড়বো না। সেই লোকটিও একজন প্রফেসর। যখন তিনি বেরোচ্ছেন তখন বিজয়দা দেখছেন যে দূরে সেই টুপি পরা লোকটি আবার দাঁড়িয়ে আছে এবং সে ইশারা করে বলছে মেরে দাও। বিজয়দা ভাবছে যে কি বলছে, আমি এই লোকটাকে মেরে দেব? কারণ প্রায় সময় যখন সেই কলেজের ব্যক্তিটার সাথে বিজয়দার বচসা হতো, সেই লোকটি সবসময় অঙ্গভঙ্গির মাধ্যমে বলতেন মেরে দাও, যেন কোনো রকমে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে সেই লোকটি, যাতে সে একটা ক্রাইম করে বসে। একদিন বিজয়দা তার গার্লফ্রেন্ডকে বললেন আমার এরকম সমস্যা হচ্ছে, কি করা উচিত বলো তো কলেজের বিষয়ে। তার গার্লফ্রেন্ড বললেন যে এটা তো সাধারণত হয়ে থাকে, তুমি নিজের কাজ করতে এসো, সেটাতেই মন দাও। বিজয়দা হঠাৎ বলে উঠলেন যে যদি আমি তাকে মেরে দিই। তাই গার্লফ্রেন্ড সাধারণতই খুবই রেগে গিয়ে বিজয়দাকে বললেন কী ভাবছো তুমি, এসব বোকার মতো কথা বলো না, একটা পড়াশোনা জানা ছেলে তুমি, আর তুমি কথাটা বললে কেন? বিজয়দা বলল না না তেমন কিছু না। সে কথাটা সেখানেই চাপা পড়ে গেল। সাধারণত যেখানে বিজয়দা থাকে সেখানে ইলিগ্যাল ওয়েপন পাওয়া খুব একটা কঠিন কাজ না, বরঞ্চ লিগালি কোনো ওয়েপন রাখতে গেলে সমস্যা হতে পারে বা অনেক কাগজপত্রের সমস্যা রয়েছে, কিন্তু ইলিগ্যালভাবে কোনো ওয়েপন রাখা বা কেনা কোনো একটা কষ্টকর ব্যাপার না সেখানে। সে টুপি পরা লোকটি বিজয়দাকে এতবার কনভিন্স করেছে যে জানো সে প্রফেসরটাকে বিজয়দা মেরে দেয়। রীতিমতো ম্যানিপুলেট হয়ে বিজয়দা একটা বন্দুক কিনে নেয় এবং ভাবছে কি করা যায়। বিজয়দার মাথায় পজিটিভ আর নেগেটিভ দুটো শক্তি লড়াই করছে। একজন বলছে তুমি কি করছো, তুমি প্রফেসর, তুমি পড়াশোনা করতে এসছো, আর একজন বলছে মেরে দাও, কোনো ব্যাপার না। একজন বলছে তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি জেলে চলে যাবে, তোমার ভবিষ্যৎ থাকবে না, আর একজন বলছে দেখা যাবে, তাকে মেরে দাও। বিজয়দা সে বন্দুকটি নিয়ে বেরিয়ে পড়ে সে প্রফেসরের বাড়ির উদ্দেশ্যে তাকে মারার জন্য। কিন্তু ফর্চুনেটলি সেই প্রফেসরের বাড়িতে পার্টি চলছিল, অনেক লোক ছিল, তাই বিজয়দা সুযোগ পায়নি। যখন সে ফিরে আসছে তখন ভাবছে কি করছি আমি, কি পাগলামো করছি। বিজয়দার কনসিয়াসনেস আবার ফিরে এসছে এবং সে নিজের সজ্ঞানে ভাবছে কি ভুল করতে যাচ্ছিলাম আমি। সে সেই বন্দুকটা সে লেকের জলে ফেলে দেয়, যে লেকের ধারে তিনি জগিং করতেন, এবং ঘুরে দেখছেন সে টুপি পরা লোকটি আবার দাঁড়িয়ে আছে এবং যথেষ্ট তার অঙ্গভঙ্গি রাগী এবং বিরক্তকর। সে পা দাবড়াচ্ছে মাটিতে কিন্তু কোনো আওয়াজ আসছে না এবং হাত কচলাচ্ছে, যেন তার কথা বিজয়দা শুনেনি, তাকে ম্যানিপুলেট করতে পারেনি সে। বিজয়দা ভয় পেয়ে যায়। সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে সমস্ত কথা বলে, এতদিন ধরে সেই লোকটির সঙ্গে দেখা হওয়া, লেকের ধারে তাকে দেখা, তার বাড়িতে তার খাবার দাবার খাবার, সমস্ত কিছু। তার গার্লফ্রেন্ড রেগেও যায় এবং কনসার্ন নিয়ে বলে এর ব্যবস্থা একটা করতেই হবে। যেহেতু সেটা বাইরের দেশ, সেই জন্য অনেক চার্চ সেখানে রয়েছে, তো সেই চার্চে গিয়ে সমস্ত কথাটা বলে পাদ্রির সাথে।
কিন্তু তারা খুব একটা কোনো সুরাহা দিতে পারেনি। সবাই বলছিল যে তোমরা প্রে করো, তোমরা ঠাকুরের কাছে মার্চ করো, সমস্ত কিছু ঠিক হবে। কিন্তু তাতে খুব একটা তফাৎ হয়নি। সেই লোকটিকে প্রায় সময় বিজয়দা তার বাড়ির আশেপাশে দেখতো, বাড়ির মধ্যে দেখতো। একদিন তো নিজের খাটের পাশে বসে থাকতে দেখেছে তাকে। অনেক দিন ধরে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল, তো বিজয়দার গার্লফ্রেন্ড একটি বড় পাদ্রির খবর নিয়ে আসে যে তার কাছে চলো, ইনি ব্যবস্থা নিশ্চয়ই করবে। বিজয়দা সেখানে যায় এবং সেই পাদ্রি যে যথেষ্ট উচ্চপদস্থ, তিনি বলেন যে তোমার কনসিয়াসনেস সেদিন তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখনও তোমার মধ্যেকার পজিটিভিটি সে টুপি পরার লোকটিকে ঠেকিয়ে আসছে, কিন্তু বেশি দিন যদি সেই লোকটি তোমার নজরের আশেপাশে আসে, তখন সে একদিন না একদিন তোমাকে ম্যানিপুলেট করেই নেবে। বিজয়দার ক্লেনজিংয়ের ব্যবস্থা করা হয়। ক্লেনজিং হচ্ছে এমন একটা প্রসেস যে যদি কোনো নেগেটিভিটি কারোর মধ্যে চলে আসে, তখন চার্চের মাধ্যমে ক্লেনজিংয়ের সাহায্যে একটি মানুষকে সেই নেগেটিভিটি থেকে দূরে করা যায়। যে লোকটিকে বিজয়দা এতদিন ধরে দেখে আসছিল, সে টুপি পরা 3 পিস স্যুট পরা লোকটি, তিনি একজন প্রফেসর ছিলেন এবং তার ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। মানে মাঝে মাঝে তিনি অনেক রেগে যেতেন, মাঝে মাঝে তিনি অনেক জেনারেস থাকতেন, এবং যেহেতু তিনি প্রায় সময় রেগে যেতেন, একজনের সাথে একদিন ঝগড়া হয় এবং তিনি বন্দুক কিনে নিয়ে গিয়ে সেই লোকটিকে মারতে যায়। সবাই তাকে আটকায় এবং নিজের এই ধরনের ব্যবহারের জন্য লোকটি যেহেতু প্রফেসর ছিলেন, তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। তার এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের জন্য সেই লোকটির বউও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। লোকটি একদিন সেই লেকের জলেই ঝাঁপ দিয়ে সুইসাইড করে। সেই জন্য সেই লেকের পাশে বিজয়দা তাকে প্রথমবার দেখেছিলেন। অনেক ক্লেন্সিং, অনেক নিয়মের পর আস্তে আস্তে লোকটির দেখা পাওয়া বিজয়দার কমতে থাকে। যাকে প্রায় সময় দেখা যেত, তাকে এখন মাঝে সাঝে দেখা যায়। চার্চের থেকে বলা হয়েছিল যতদিন ক্লেন্সিং চলবে বিজয়দার শরীর স্বাস্থ্যের উপর এর এফেক্ট পড়বে, কিন্তু এতে কোনো ডিমোটিভেট যেন সে না হয়। ক্লেন্সিংয়ের সময় এই ধরনের সাইড এফেক্ট হওয়া খুব নর্মাল ব্যাপার। বিজয়দা একদিন ঠিক করে ইন্ডিয়ায় ফিরে আসবেন ছুটি কাটানোর জন্য। যেদিনকার আসবেন তার আগের দিন বিজয়দা এবং তার গার্লফ্রেন্ড সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছেন এবং তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হয় যে তার পেছনে আবার কেউ আসছে। তিনি যখন ঘুরে তাকান, দেখেন সে টুপি পরা লোকটি দূরে দাঁড়িয়ে আছে এবং টুপিটি মাথা থেকে তুলে একটু ঝুঁকে যেন বললেন গুড বাই। এবং তারপর থেকে বিজয়দার সেই লোকটির আর দেখা পাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। বিজয়দা বুঝতে পারেন এটি শেষ তার সেই লোকটির সঙ্গে সাক্ষাৎ। বিজয়দা নিজের বাড়ি ফিরে আসেন এবং তার মাকে সমস্ত কিছু বলার পর সে সমস্ত রকমের ক্লেন্সিং তো চলছিলই, তার সত্ত্বেও সত্যনারায়ণ পুজো থেকে শুরু করে মন্দিরে নিয়ে যাওয়ার সমস্ত রকমভাবে বিজয়দাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন। আসলে আমাদের আশেপাশে অনেক নেগেটিভ শক্তি রয়েছেন। তারা অ্যাকচুয়ালি হয়তো সরাসরি আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমাদের মস্তিষ্ককে ম্যানিপুলেট করে আমাদের দ্বারা কারোর ক্ষতি করায়। শুধুমাত্র নিজের মধ্যেকার পজিটিভিটি আর সৎ চিন্তার মাধ্যমেই এই নেগেটিভ শক্তিগুলোকে দূরে রাখা সম্ভব। শুনছিলেন অবয়ব, গল্প পাঠে আমি সন্টু। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন নিশিচুরি কথা।